এই ঘটনাটি দূর গ্রামে থাকা এক গরিব এতিম রাখাল বালকের সঙ্গে ঘটা এক অলৌকিক ঘটনা, যেটা কিনা তার সঙ্গে প্রতিদিনই ঘটত। সে খুবই সাধাসিধে একজন গ্রামের বালক ছিল। গ্রামে সে এবং তার দাদি বসবাস করত। সহায় সম্বল বলতে তার কয়েকটা ভেড়া এবং ছাগল ছিল। এগুলো বকরি থেকে দুধ বিক্রি করে এবং এগুলো বিক্রি করে সে তার সংসার চালাতো। তার রোজকার কাজ ছিল এগুলো নিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া এবং চড়িয়ে বেড়ানো। এবং পাহাড়ের ওই পাশে একটা জঙ্গল আছে যেখানে প্রচুর সবুজ ঘাস হয়, সেখানে এসে সেগুলোকে খাওয়াতে নিয়ে যেত। তাদের গ্রামটা পাহাড় পর্বত এবং সুন্দর পরিবেশ দিয়ে ভরা ছিল। অতটা পাহাড় পর্বত না, চট্টগ্রামের এক সুন্দর গ্রাম, যে গ্রামে তারা বসবাস করত। এবং তার সহায় সম্বল বলতে তার এই কয়েকটা ছাগল বকরি ছিল। সে যখন জঙ্গলে যেত তখন তার সঙ্গে ঘটত এক অদ্ভুত ঘটনা। প্রতিদিন কেউ তাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখত। সে বুঝতে পারত ছেলেটার নাম ছিল আলামিন। আলামিন সবই বুঝত, কেউ তাকে ফলো করছে। শুরুর কিছুদিন সে বিষয়টা বুঝতে পারে না। তবে আলামিন যখন বিশ্রাম করার জন্য দুপুরে চোখ বন্ধ করত তখন সে আশ্চর্য হয়ে যেত, কারণ চোখ খুলে দেখতে পেত তার সঙ্গে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। শুরুর কিছুদিন সে বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে দিন গড়াতে থাকে এবং আলামিনের সঙ্গে পরিচয় হয় হাবিবার, যে কিনা এই জগতের কেউ ছিল না। সে ছিল একটা জিন্নাত এবং আশরাফুল মাখলুকাত বলে কোনো নামগন্ধ ছিল না তার। আসলে সে আশরাফুল মাখলুকাতই ছিল না। সে মানুষের বেশ ধরে ওই জঙ্গলে আলামিনের সঙ্গে দেখা করতে আসতো এবং তাদের মধ্যে এক প্রকার বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু আলামিন ভুলেও জানতো না যে সে যার সঙ্গে বন্ধুত্ব করেছে সে আসলে কোনো মানুষ নয়, সে একজন জিনজাদি। এবং এই জঙ্গল শুধুমাত্র তাদের, এবং এই জঙ্গলের পুরোটা অংশ জুড়েই তারা বসবাস করে। একটা সময়ের পর আলামিন যখন বুঝতে পারে আসলে তার বন্ধু একটা জিনজাদি, এবং ততদিনে আলামিনের অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ আলামিন ততদিনে তার প্রেমে পড়ে গিয়েছে। তার সঙ্গে আলামিনের কি সম্পর্ক ছিল এবং কি ঘটেছিল আলামিনের সঙ্গে, এই ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শোনাবো। সেহেতু এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছেও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে, যেখানে কিনা আলামিনের সঙ্গে একটি জিনের দেখা হয়েছিল। আমার নাম আলামিন। আমি গ্রামের একজন অসহায় দরিদ্র রাখাল বালক। অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। ছোট থেকেই আমি আমার দাদির কাছে মানুষ হয়েছি। আমার দাদি অন্যান্য সকল চাষাদের কাছে রেশারেশি করে নিজে একাই থাকতেন এবং আমাকে নিয়ে তিনি একাই থাকতেন। এই উপত্যকায় আমার চাচারা আমাকে জায়গা দেয়নি। আমার দাদির ছোট্ট একটু জমি ছিল যেটা কিনা দাদা চাষ করত। পরবর্তীতে আমরা সেখানে এসে বাড়ি করেছি এবং দাদি আমাকে নিয়েই এখানে বসবাস করে। দাদির বাঁচার জন্য আমাকে নিয়ে ছোটবেলা থেকেই তিনি আমাকে লালন পালন করেছে এবং তিনি আমাকে অনেক বেশি আদর করেন। আমি মূলত হচ্ছে একজন রাখাল ছেলে। আমার দাদি শুরুতে তার নিজের কিছু গহনা ছিল সেগুলো বন্ধক রেখে আমাকে টাকাগুলো তুলে দিয়েছিল, বলেছিল তুই একটা কিছু করে ব্যবসা বাণিজ্য করে খা। আমার তো সেরকম সামর্থ্য ছিল না। আমি হাট থেকে দুটো বকরি কিনে নিয়ে এসেছিলাম। সেই থেকেই আমার শুরু। তখন আমার বয়স 11 কি 12 বছর। তারপর থেকেই আমি এই বকরিগুলো আমি মাঠে চড়িয়ে আমার ঘরের চালানো এবং ইনকাম সোর্স শুরু করি। শুরুতে বকরিগুলো থেকে তেমন কোনো কিছু আসতো না। আমি কিছু মাস এরকমভাবেই খুব কষ্ট করে চলেছি। পরে বকরিগুলো বাচ্চা দিতে শুরু করলো, সেই সঙ্গে দুধ দিতে শুরু করলো এবং আমাদের ইনকাম আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আমরা নাতি এবং দাদি মিলে অন্তত পক্ষে কিছু খাবার খেয়ে বেঁচে থাকতে পারতাম। এরকম করতে করতে একটা সময় আমার বকরি এবং ছাগলের পরিমাণ দাঁড়ালো প্রায় 50টার ওপরে। এগুলো বিক্রি করে আমরা বেশ স্বাবলম্বী হয়েছি। আমি মূল ঘটনায় আসি। যখন মূলত আমার ঘটনাটি ঘটে তখন আমার ছাগলের সংখ্যা মনে হয় 10টা কি 12টা, অত পরিমাণ নেই। আমি এগুলোকে বাড়াতে পারিনি। দারিদ্রতা তখন আমাদের একদম জেঁকে ধরেছে। আমার বয়স তখন 19-20 বছর। আমি প্রায়ই আমাদের বাড়ি থেকে পাশেরই একটা ছোট্ট জঙ্গল আছে, সেখানে বকরিগুলোকে নিয়ে চড়াতে যেতাম। জঙ্গলটা সেফ ছিল, এখানে তেমন হিংস্র কোনো প্রাণী ছিল না। আমি সাধারণত মাঠের আনাচে কানাচে অথবা এই কোনা ও কোনা সবসময় ঘাস খাইয়ে নিয়ে বেড়াতাম। তবে একবার চিন্তা করলাম, যদি আমি পাহাড়ের ওই প্রান্তের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে যাই তাহলে হয়তো আমার বকরিগুলো ভালো মতো খেতে পারবে
এবং বেশি দুধ দিবে। আমার এইখানে বেশিরভাগই মা বকরি ছিল, যারা কিনা দুধ দিত এবং বাচ্চা দেওয়ার কাজ করত। সেহেতু তাদেরকে পেট ভরে যদি আমি সবুজ ঘাস খাওয়াতে পারতাম, তাহলে হয়তো তারা একটু ভালো উৎপাদন আমাকে এনে দিতে পারত। সেই কথা চিন্তা করে কি মনে করে সেদিন খুব ভোর ভোর আমি আমার বকরিগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রতিদিন বের হওয়ার সময় দাদি আমাকে রান্না করে দিতেন, কারণ সারা দিন আমি বাড়িতে ফিরতাম না। আমি পাহাড়ের ওই প্রান্তে গিয়ে বকরিগুলোকে খাইয়ে নিয়ে চলে আসতাম। পাহাড়ের ওই প্রান্তে বেশ ভালোই ঘাস পাতা ছিল এবং সেগুলো খেয়ে যখন সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরতাম, বকরিগুলো খুব ভালো দুধ দিত। সেই সঙ্গে তার স্বাস্থ্য এবং অন্যান্য সকল কিছু খুব দ্রুত গ্রো হতে শুরু করলো, কারণ তারা ন্যাচারাল খাবার খায়। আমি যেখানে মূলত খাওয়াতে যেতাম সেখানে একটি খুব সুন্দর গাছ ছিল। মাঝে মধ্যেই সেই গাছের গোড়ায় বসে আমি ঘুমিয়ে পড়তাম এবং আমার এটা অভ্যাস ছিল দুপুরবেলা ওই ফাঁকা উপত্যকায় যেখানে কিনা সবুজ গাছ দিয়ে ভরা, সেখানে আমি বকরিগুলোকে খুঁটোর সঙ্গে বেঁধে ওই গাছের গোড়ায় বিশ্রাম করতাম। আস্তে আস্তে আমি জঙ্গলের ভেতরের দিকে যেতে লাগলাম, কারণ জঙ্গলের ভেতরে আরও বেশি ঘাস পাতা ছিল যেখানে কিনা আমার বকরিগুলো খেতে পারত। আমি খুব বেশি ভেতরে যেতাম না, কারণ আমি আগে থেকেই চেক করে এসেছি যে এই জঙ্গলের ভিতরে তেমন হিংস্র কোনো প্রাণী নেই এবং এর আগেও এখানে অনেক রাখাল ঘাস খাওয়ানোর জন্য গরু ছাগল এবং বকরি নিয়ে এসেছে। আমার সঙ্গে মূলত যে দুপুরবেলা মূল ঘটনাটা ঘটে সেদিন থেকে আমি শুরু করছি। আমি সেদিনকে আমার বকরিগুলোকে নিয়ে সেখানে পৌঁছাই। যাওয়ার পর আমি সেগুলোকে বেঁধে, সাধারণত দুপুরবেলা খাওয়ার পর আমি সাথে করে খাবার নিয়ে যেতাম। টোপলায় বেঁধে রুটি, চিনি, গুড় বা এই জাতীয় জিনিসগুলো আমি নিয়ে যেতাম, মুড়ি খেতাম এবং বিকেলে এসে একবারে খাবার খেতাম। তো সেদিনকে ওই দিনকে ভালো একটা খাবার আমার দাদি আমাকে দিয়ে দিয়েছিল। আমি দুপুরবেলা সেখানে ভাত খেয়ে সামান্য একটু বিশ্রাম করার জন্য সবে মাত্র চোখ বুজেছি। ঠিক সেই মুহূর্তে আমার নাকে ভেসে আসলো এক মায়াবী ঘ্রাণ, যে ঘ্রাণটার বলে আমার ঘুমটা ঠাস করে ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি এদিকে ওদিকে তাকালাম, কিন্তু আশেপাশে আমি কোনো কিছু দেখতে পেলাম না। কোন ফুলের ঘ্রাণ এটা? এমন সুন্দর মধুমাখানো ফুলের ঘ্রাণ তো এর আগে আমি কখনো এই জঙ্গলে দেখিনি। এখানে আমি আসছি বেশ কয়েক মাস ধরে, বেশ কয়েক দিন ধরে, কিন্তু এখানে তেমন কোনো বিষয় তো আমি দেখতে পারিনি বা লক্ষ্যও করিনি। তাহলে কি সোর্সটা কোত্থেকে সেটা আমি খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। প্রায় বিকেল হয়ে এসেছে। ওই মুহূর্তে আমি আমার বকরিগুলোকে সকল এক জায়গা করে ওইখান থেকে ফিরছিলাম। জঙ্গল থেকে বের হয়ে সবেমাত্র উপত্যকার উপরে এসেছি। ঠিক সেই মুহূর্তে আমার চোখ গেল পেছনের দিকে। গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার পিঠে বড় প্রজাপতির পাখার মতো বড় পাখা, সেই পাখায় আলো জ্বলছে এবং সেখানে একটি মেয়ে দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছে। এটা দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। আশ্চর্য হয়ে আমি চোখ মুছে আবার সেদিকে তাকালাম। কোথাও তো কেউ নেই। তাহলে এটা আমার মনের ভুল ছিল। আমি ওদিনকে ছাগল এবং বকরিগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলাম এবং আস্তে আস্তে প্রায় অন্ধকার নেমে আসলো। আমি আসার পর চিন্তা করতে থাকলাম, এটা কি জিনিস ছিল যেটা ওই জঙ্গলের মধ্যে আমি দেখেছি? আসলে কি এরকম কোনো কিছু ছিল নাকি এটা আমার মনের ভুল ছিল? মনে মনে ভাবলাম যে ওইদিকে এবার তাহলে আর যাব না, কারণ আমার একটু একটু ভয় লাগছিল। যাই হোক, সেদিনকে আমি আবার ওই ছাগলগুলোকে নিয়ে ওই প্রান্তরে, মানে ভেতরের দিকে যাইনি, তবে ওই প্রান্তরে একদম কোনায় একটি গাছের গোড়ায় খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করছিলাম। হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার চোখের সামনে বা আমার আশেপাশে কেউ একজন হাঁটা চলা করছে। আমি চোখ খুলেই সামনে তাকাতেই দেখলাম সেই মেয়েটি, এবং আমি খানিকটা এই পাশে ঘুরতেই আচমকা তাকিয়ে দেখলাম সেই মেয়েটি সেখানে নেই, হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। আমি তখন ঢোক গিলতে লাগলাম। তারপর সেখান থেকে উঠে দৌড়ে আমি মূল উপত্যকার কাছে চলে আসলাম, যেখানে আমার ছাগলগুলো বাঁধা ছিল। আমি দূরে তাকাতে লাগলাম। এই জঙ্গলের ভিতর নিশ্চয়ই এমন কোনো অদ্ভুত কিছু আছে যা কিনা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এমন কোনো কিছু কি এখানে আছে? আমি চিন্তিত হয়ে যেতে লাগলাম। আশেপাশে অনেকক্ষণ তাকিয়ে ছাগলগুলোকে নিয়ে ভোর থাকতে থাকতেই, আলো থাকতে থাকতেই আমাদের বাড়ির কাছাকাছি এসে চলে আসলাম এবং সন্ধ্যার আগে বাড়িতে ফিরলাম। সেই রাতে আমি বাড়িতে আসার পর দাদিকে বলছিলাম, দাদি, ছাগলগুলো তো বেশ ভালো খাবার পাচ্ছে, তবে ওই জঙ্গলের ওদিকে কেন যেন আমার একটু ভয় লাগে। দাদি তখন বললেন, ভয় লাগাটা স্বাভাবিক বিষয়, তুই এদিকে যাস কিসের জন্য? এদিকেই থাকিস, যদি কোনো বিপত্তি হয়। আমি বললাম, না দাদি, কোনো বিপত্তি হবে না। দাদি প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছাগলের দুধ দহন করেন। সন্ধ্যার পর আমাদের বাড়ি থেকে আশেপাশের প্রভাবশালী কিছু লোক আছে, তারা বকরির দুধ নিয়ে যান। আমি ফেরা মাত্রই দাদি বকরির দুধগুলো দহিয়ে ফেলেন এবং সেগুলো আশেপাশের মানুষজন নিয়ে যায়, এবং পরের দিন সকালবেলা উঠে ওই বকরির দুধগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করে আসি। অনেকদিন বিকেলবেলাও যাই,
যেদিন মূলত ছাগলগুলো কিনে বাইরে খাওয়াতে যাই না, সেদিন আমি বিকেলবেলা যাই। যাই হোক, সেদিনকে বিকেলবেলা আমি হচ্ছে গিয়ে ওই ছাগলগুলোকে নিয়ে ওইখানে বসেছিলাম, মানে আমি ফিরবো, প্রায় দিনই তো আমি যেতাম, সেখানে বসেছিলাম। তো হঠাৎ করেই আজকেও ঠিক একই জিনিসটা আমি দেখতে পেলাম, যে একটা মেয়ে দূর থেকে গাছের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার শরীরে জলজল করে আলো জ্বলছে। আমি ওইটা দেখে মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আজকে আমি আর তেমন একটা ভয় পেলাম না। আমার কৌতূহল জাগতে শুরু করলো, এই মেয়েটি কে এবং ও কি এখানেই থাকে, জঙ্গলে কি তাহলে এখানে কোনো, সেটাই আমার যেন কেমন যেন সন্দেহ হতে লাগলো। যাই হোক, দিন গড়াতে লাগলো। আমি এর পরে আবার একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। ওই দিনকে আমার কাছে কোনো খাবার ছিল না, শুকনো রুটি আর একটু গুড়, তাই দিয়ে আমি কোনো মতো করে খেয়ে বসে পড়লাম। মাত্র 2টো রুটি, তাতে কি আমার পেট ভরে? আমি নিজে নিজে বলতে লাগলাম, এই 2টো রুটিতে আসলে পেট ভরবে না, একটু পানি খেয়ে আসি। পাশেই একটি কুয়া ছিল, কুয়ার মধ্যে থেকে আমি বালতি ফেলে পানি তুললাম এবং সেই পানি খেলাম। পানি খেয়ে তখন আমি গাছের গোড়ায় সবেমাত্র গিয়ে চোখটা বুজেছি। দুপুরবেলা আমি বিশ্রাম করতাম, এই সময়টা আমার বিশ্রামের সময় ছিল। বেশ খানিকক্ষণ পর আমার চোখ খুলল। চোখ খুলে আমি পাশে তাকিয়ে দেখলাম আমার পাশ থেকে খাবারের ঘ্রাণ আসছে এবং আশেপাশে সেই সুন্দর ফুলের ঘ্রাণটা, যেটা কিনা আমি একটু আগে পাচ্ছিলাম। এত চমৎকার ফুলের সুঘ্রাণ এবং সেই সঙ্গে এত সুন্দর খাবারের ঘ্রাণ। আমি দেখলাম একটা পাতায় মোড়ানো খুব সুস্বাদু এবং মজাদার একটি খাবারের ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে এবং তার সঙ্গে সেখানে একটি পাত্রে পানীয় রাখা আছে। পানীয়টা মিষ্টি, আর আশেপাশে এত চমৎকার সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে ওই খাবারটার। আমি সঙ্গে সঙ্গে খাবারটা আমার হাতে তুলে নিলাম, কোনো কিছু না ভেবেই কয়েক লোকমা খেয়েও ফেললাম। পরে মনে মনে ভাবলাম, খাবারটা এখানে কে রেখে গিয়েছে? এখানে তো কারোর আসার কথা না। আমি সঙ্গে সঙ্গে খাবারটা পাশে রেখে দিলাম। আমি বললাম, কে কে আমাকে খাবারটা দিয়ে গিয়েছে? আমি যে ক্ষুধার্ত, কে কে বুঝতে পেরেছে? কোনো প্রশ্নের উত্তর পেলাম না। যাই হোক, ক্ষুধা লেগেছিল, আমি খাবারটুকু খেয়ে নিলাম এবং সেই পানীয়টা ছিল অতি মিষ্ট স্বাদের। আমি এই পানীয়টাও খেলাম, যেন একটা অন্যরকম মায়াময় শরবত। খাওয়া দাওয়া শেষ করে সত্যি আমার খুব ভালো একটা ঘুম হলো এবং ঘুম থেকে উঠে আমি আমার বকরিগুলোকে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। আমি আজকের ঘটনার জন্য সম্পূর্ণ আশ্চর্য হয়ে গেলাম। ব্যাপারটা বুঝতে পারলাম না, কি আশ্চর্য, আমাকে খাবারগুলো কে দিয়ে গেল? এর পরের দিন প্রায় প্রত্যেক দিনই একই ঘটনা ঘটতে শুরু করলো। দ্বিতীয় দিনে আমি অবাক হলাম। আমি যখন 2টো রুটি এবং সামান্য একটু গুড় খেয়ে বিশ্রাম করার জন্য চোখ বুজলাম, এর খানিকক্ষণ পরেই একটা পায়ের শব্দ শুনতে পেলাম। আমি ওই শব্দটা শোনার পরে বুঝতে পারলাম এখানে কেউ এসেছিল এবং সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে ফেললাম। এত দ্রুত কেউ এখানে এই জিনিসটা রেখে চলে গেল কিভাবে? আমি তো আজকে ঘুমাইনি। আমি আজকে দেখতে চেয়েছিলাম যে কে আজকে খাবার দিয়ে যায়, কিন্তু কাউকেও দেখতে পাইনি। যাই হোক, আজকের খাবারটাও বেশ সুস্বাদু ছিল, তবে গতকালকের খাবার থেকে বেশ অন্যরকম ছিল। আমি প্রায় দিনই শুকনো খাবার নিয়ে আসতাম এখানে, কারণ আমাদের সামর্থ্য ছিল না যে আমরা দুপুরবেলা ভালো মন্দ খেতে পারবো। বেশিরভাগ দিনই শুকনো খাবার নিয়ে আসতাম ক্যারি করে, আবার অন্যদিন ভাতও নিয়ে আসতাম। তো কিছুদিন আমাদের সংসারে বেশ মন্দা অবস্থা যাচ্ছিল। আমি ওই অবস্থায় 3 দিন আমি এই খাবারগুলো পেতে লাগলাম, একদম একটা না 3 দিন। এর মাঝখানে 2 দিন আমি সেখানে যাইনি, কারণ আমার শরীরটা খানিকটা খারাপ করেছিল। যাই হোক, 2 দিন পরে আমি আজকে চিন্তা করলাম যে আজকে যেই হোক না কেন আমি তাকে ধরেই ছাড়বো। আমি দুপুরবেলা ঘুমানোর ভান করব, কিন্তু ঘুমাবো না, সঙ্গে সঙ্গে আজকে তাকে খপ করে ধরে ফেলবো। ঠিক সেই মুহূর্তে আমি ওইখানে চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে মাত্র শুলাম। আমার কানে সেই খচমচ শব্দ আসলো এবং আমার পাশে প্লেট রাখার শব্দটা আমি স্থিরভাবে টের পাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে চোখ খোলার আগে আমার হাতটা চালিয়ে দিলাম এবং আমি খপ করে সেখানে থাকা ওই জিনিসটাকে ধরে ফেললাম, যে কে এত দ্রুত আমার এখানে খাবার দিয়ে পালিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেললাম। আমি যখন চোখ খুলে বাম দিকে তাকালাম, আমি ভেবেছিলাম তাকে কিছু একটা বলবো, কিন্তু আমি যখন বাঁদিকে তাকানোর সঙ্গে সঙ্গেই আমার চোখ যেন উল্টে যাচ্ছিল। আমি যেন চোখে ভুল দেখছিলাম বা অন্য কোনো কিছু দেখছিলাম, কারণ এটা সেই মেয়েটির চোখ এত চমৎকার, তার চেহারা এত সুন্দর, সেই সঙ্গে তার ত্বক এত পরিমাণ মসৃণ যে আমি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যেতে লাগলাম। আমি তখন তাকে বললাম যে আপনি কে এবং আপনি আমার জন্য এখানে? মেয়েটি তখন ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই সে হাত ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি উঠে তাকে ধরার আগেই সে হঠাৎ করেই এই পুরো জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না সে এই জঙ্গলের মধ্যে কি করছে, অথবা এই জঙ্গলের ভিতরে সে কোথায় থাকে। আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না।
আমি আশেপাশে তাকে অনেকবার খুঁজতে লাগলাম, কিন্তু তাকে কোথাও আমি পেলাম না। এই মুহূর্তের মধ্যে সে হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে যেতে পারে, আমার মাথায় কিছু ঢুকছিল না। বেশ খানিকক্ষণ তাকে খোঁজাখুঁজি করার পরে আশেপাশে কোথাও পেলাম না। আমি ফিরে খাবারটা খেয়ে নিলাম, কারণ খুব ক্ষুধা লেগেছিল। আজকেও আমি তেমন ভালো একটা খাবার আনতে পারিনি। সারাদিনের ক্ষুধা শুধুমাত্র এই অল্প রুটি এবং শুকনো চিড়ে মুড়িতে আটতে তো আর যায় না। খাবারগুলো আমি খেয়ে নিলাম, খুব সুস্বাদু ছিল। আজকের মেনুতে ছিল কিসের একটা মাংস এবং সেই সঙ্গে সেই একই রকমের পানীয়, এবং খুব বড় একটা গ্লাসে সেই পানীয়টা দিয়ে যেত, খুব বড় একটা পাত্রে। প্রতিদিনের পাত্রগুলো আমি বাসায় নিয়ে যেতে লাগলাম, কারণ এই পাত্রগুলো বেশ দামি মনে হচ্ছিল। এগুলোকে তো আমি আর এখানে ফেলে যেতে পারি না। কে দিয়ে গিয়েছে? প্রথম 2 দিন রেখে গিয়েছিলাম, দেখলাম সেখানেই পড়ে আছে। তার মানে পাত্রগুলো আমি নিয়ে যেতে পারি। আগের দিনের পাত্রগুলো সহকারে নতুন পাত্রগুলো আমি নিয়ে যেতে লাগলাম। আমি ভাবলাম যে এই মেয়েটা কে এবং কেন আমাকে সাহায্য করছে, কেন আমাকে খাবার দিচ্ছে। এর 5-6 দিন পরের ঘটনা। 5-6 দিন মেয়েটাকে আমি দেখতে পাইনি বা খাবার আসেনি। আমি হয়তো ভেবেছি মেয়েটা হয়তো ভয় পেয়েছে, কিন্তু এই মেয়েটা কে, এখানে কোথায় থাকে, আমি দেখব। তাই চিন্তা করে আমি বকরিগুলোকে শূন্য জায়গায় বেঁধে জঙ্গলের একদম গহীনে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। এবং সেদিনই ঘটল এক অন্যরকম বিপত্তি। এই জঙ্গলের ভেতরে যে হিংস্র পশু আছে সেটা আমার জানা ছিল না। শিয়াল, যারা কিনা এই জঙ্গলের মধ্যে বসবাস করে, এটা আমি জানতাম না। জানলে আমার বকরিগুলোকে নিয়ে এখানে আমি কখনই আসতাম না। আমি যখন জঙ্গলের অনেকটা ভেতরে গেলাম মেয়েটাকে খুঁজতে খুঁজতে, কিন্তু কোথাও কোনো ঘর বাড়ি কিচ্ছু পেলাম না। এক পর্যায়ে আমি জঙ্গলের মধ্যে পথই হারিয়ে ফেললাম। পথ হারিয়ে ফেলে আমি যে কোন দিক দিয়ে বাড়ির দিকে ফিরবো সেটাই যেন আমি বুঝতে পারছিলাম না। অনেকটা পথ এদিক ওদিকে ঘোরাঘুরি করার পর দেখলাম সূর্য ঢলে পড়েছে। আমি যে হাঁটছি সেই পাতার শব্দ খসমচ করছে। প্রায় সন্ধে হয়ে এসেছে। এই মুহূর্তে আমি বাড়িতে ফিরবো কিভাবে? ঠিক সেই মুহূর্তে আশপাশ থেকে কিছু পাতার খচমচ আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, কে কে এখানে? ঠিক সেই মুহূর্তে 3-4টা শিয়াল জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসলো, এবং সন্ধ্যা হওয়া মাত্রই তারা বেরিয়ে এসে আমাকে চারদিক থেকে ঘিরে ধরল। আমি জানি না সেদিনকে ওই মেয়েটা না আসলে হয়তো ওই শিয়ালগুলো আমাকে চিবিয়ে খেত, এবং আমি সত্যি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আমি শিয়ালগুলোকে দেখে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা কোনোভাবেই সেখান থেকে সরছিল না। হঠাৎ করে শিয়ালগুলো আমার উপর আক্রমণ করে বসলো। আমার হাতে থাকা সেই লাঠিটা, যেটা কিনা আমি আমার হাতে সবসময় রাখি, সেটা দিয়ে তাদেরকে আমি আক্রমণ করতে লাগলাম, কিন্তু তারা কোনোভাবেই সেখান থেকে সরছিল না। এক পর্যায়ে আমাকে প্রায় জখম করে ফেলবেই, ঠিক সেই মুহূর্তে অদৃশ্য একটি আলো সেই শিয়ালের উপর আক্রমণ করলো, এবং সেই শিয়ালগুলো সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই লেজ গুটিয়ে পালালো। আমি জানি না কিসের জন্য তারা পালালো বা কেনই এখানে এসেছে। আমি বেশ খানিকক্ষণ সেই শিয়ালগুলোর দিকে তাকিয়ে থাকতে লাগলাম, এবং তারা সেখান থেকে চলে গেল। তারপর হঠাৎ করেই একটি আলোক দৃশ্য আমার চোখের সামনে দৃশ্যমান হলো। আমি সত্যি সেটা দেখে ভয় পেয়ে গেলাম, এবং খানিকক্ষণ পর যখন আমি চোখ খুললাম, আমি দেখতে পেলাম যে আমি আমার বকরিগুলোর পাশে দাঁড়িয়ে আছি, এবং আমার বকরিগুলো তখন আমাকে দেখে ভ্যাঁ ভ্যাঁ করছে। তখনও সূর্যের আলো পুরোপুরিভাবে ডুবে যায়নি। আমি সঙ্গে সঙ্গে সেই ছাগলগুলোকে নিয়ে সেখান থেকে দ্রুত আমার বাড়িতে চলে আসি, কারণ আমি জানি ওইখানে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যা কিনা অদৃশ্য হয়ে আমাকে সাহায্য করে, এবং কি এমন জিনিস যে কিনা আমাকে এরকমভাবে সাহায্য করে। আমি সত্যি ভয় পেয়ে ওইখান থেকে চলে আসি এবং ওইখানে না যাওয়ার প্রতিজ্ঞা করি। ওইখান থেকে ফিরে আসার 2 দিন পর আমি রাত্রবেলা একা যে ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নে দেখি যে কেউ একজন জানালার সেই যে গ্রিল আছে বা বাঁশ দিয়ে তৈরি সেই গ্রিলগুলো ধরে আমাকে ইশারা দিয়ে বাইরের দিকে ডাকছিল। শুরুতে আমি মনে করি সেটা হয়তো বাস্তব। আমাকে ডাকার পর আমি তখন ঘুম থেকে উঠে আমি যখন জানলার কাছে যাই, সে তখন ইশারা দিয়ে আমার হাতটা খপ করে ধরে এবং বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি কেন ওইখানে যাও না? ওইখানে কালকে তুমি যাবে। আমি সত্যি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার বন্ধু হতে চাই। তাই বলে খপ করে হাতটা ধরলো, এবং সঙ্গে সঙ্গেই আমি চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে পড়লাম। তারপর দেখলাম এটা নেহাতি স্বপ্ন ছিল মাত্র, এবং আমি স্বপ্ন দেখছি। অনেকক্ষণ আমি জেগে বসে রইলাম, ভাবলাম মেয়েটা আমার স্বপ্নে কিভাবে আসলো? তার মানে কি মেয়েটা সত্যি আমার বন্ধু হতে চায়? আমি বেশ খানিকক্ষণ বসে চিন্তা করলাম। পরবর্তীতে ভাবলাম, আরে সত্যিই তো, মেয়েটা তো আমাকে ওদিনকে শিয়ালের হাত থেকে বাঁচিয়েছে, এবং সত্যি সে আমাকে ওইখান থেকে, কিন্তু মেয়েটা কে এবং ওরকম অলৌকিকভাবে সে ওই জঙ্গলের ভিতর ঘোরাফেরা করে কিসের জন্য? মেয়েটা কি তাহলে কোনো মানুষ নাকি অন্য কোনো কিছু? শুরুতে বিষয়টা আমি হয়তো ওরকম ভাবে পর্যবেক্ষণ করিনি, কিন্তু মেয়েটার এরকম স্বপ্নে আসা, ওরকম রাতের বেলা আমাকে ওইখান থেকে বাঁচানো, তারপর আবার আমাকে খাবার দেওয়া, হঠাৎ করে আমার চোখের সামনে থেকে চোখের পলকে গায়েব হয়ে যাওয়া, এই সমস্ত কিছুই আমার কাছে যেন রহস্য ছিল। আমি চিন্তা করলাম,
আমি সেই রহস্য ভেদ করেই ছাড়ব। এর পরের দিন আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বিকেলের আগে আমি আমার বাড়ির কাছে ছাগলগুলোকে বেঁধে রেখে আমার দাদিকে বললাম, দাদি, সন্ধ্যা হওয়ার আগেই ছাগলগুলো নিয়ে এসো, আমি বিকেলে একটা জায়গায় যাব। দাদিকে সেটা বলে আমি দুপুরের পরপরই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমি সেই একই জায়গায় যেখানে আমি প্রতিদিন বিশ্রাম করতাম দুপুরের দিকে, সেখানে গিয়ে বসে রইলাম। আমি জানতাম আজকে মেয়েটা হয়তো আসবে না, বা এটা আমার মনের কোনো ভ্রম ছিল। তবে এই জঙ্গলের মধ্যে যে শিয়াল আছে সেটা আমি সেদিনকে জঙ্গলের মধ্যে প্রবেশ না করলে আদতেও বুঝতে পারতাম না। অনেকক্ষণ পর আমি সেখানে সত্যি সত্যি মেয়েটার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ সেখানে ঘুমিয়েছি জানি না, তবে ঘুম থেকে উঠে দেখি প্রায় বিকেল হয়ে গিয়েছে, সূর্য এক কোণায় ঢলে পড়েছে। আমি তখন চিন্তা করলাম যে এই অবস্থায় কি মেয়েটার সঙ্গে দেখা হবে নাকি হবে না। অনেকক্ষণ সেখানে এরকমভাবে চিন্তা করতে লাগলাম। তারপর যখন ফিরে আসব ঠিক সেই মুহূর্তে অন্ধকার নেমে এসেছে। আমি ভাবছিলাম হয়তো মেয়েটার সঙ্গে দেখা হবে না। পেছন থেকে তখন একটা কণ্ঠ আমাকে ডেকে উঠল, বলল, আলামিন, তুমি দাঁড়াও, আমি তোমাকে এতক্ষণ ধরে দেখছিলাম, আমার জন্য তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারো। আমি কাউকে সেখানে দেখতে পেলাম না, কোনো মানুষ সেখানে ছিল না, কোনো শরীরও সেখানে ছিল না, কিন্তু একটা শব্দ, একটা কণ্ঠ আমার কানে ভেসে আসছিল। আমি এদিকে ওদিকে অনেকক্ষণ তাকালাম। তারপর হঠাৎ করেই গাছের আড়াল থেকে একটি আলোকিত বস্তু আমার দিকে এগিয়ে আসলো। বস্তুটির পা মাটিতে নেই। সে একটা মেয়ে, তার পরনে নীল রঙের সেই সুন্দর জামাটা আর পিঠে সুন্দর ডানা। তার শরীরের আশেপাশে এক ধরনের নীল আভা জ্বলছে, সাদা এবং নীল রঙের আভা। দেখে মনে হচ্ছে সে নিশ্চয়ই আকাশের কোনো হুর, যে কিনা মাটিতে নেমে এসেছে, জমিনে এসে আমার সঙ্গে দেখা করছে। কিছুক্ষণের জন্য যেন আমি পুরো হিপনোটাইজ হয়ে গেলাম। মেয়েটা আমার কাছে আসলো, তার পা দুটো জমিনে রাখলো এবং সঙ্গে সঙ্গে তার শরীরের আলোটা নিভে গেল, তার পিঠের ডানা ঝাপটানো বন্ধ হয়ে গেল। আমি তখন নিজের ঘোর কাটালাম। আমি খানিকটা ভয় পেয়ে বললাম, তুমি কে এবং তুমি আমাকে চেনো কিভাবে, আর আমার নাম জানো কিভাবে? মেয়েটি তখন আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে বলল, আলামিন, আমি সব কিছুই জানি। আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি আলামিন। আমি অনেকবার তোমার সঙ্গে কথা বলতে চেয়েছি, তবে সাহস করে উঠতে পারিনি। যখন তুমি খুব ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় এখানে ঘুমিয়ে পড়তে, তখন আমার খুব মায়া লাগতো। আমার মনে হতো যে আমি তোমাকে যদি কিছু দিতে পারতাম। তখন আমার মাথায় আইডিয়া আসে, তোমাকে তো আমি দিতেই পারি। সেজন্য তোমাকে আমি প্রতিদিন দুপুরবেলা খাবার দিতাম, যাতে করে তুমি ভুকা এখানে বিশ্রাম না করো। আমি তোমার সম্পর্কে আস্তে আস্তে খোঁজ করি। আমি জানতে পারি তুমি গরিব এবং দরিদ্র একজন রাখাল ছেলে, তোমার দাদির সঙ্গে বসবাস করো। কিন্তু তোমার সঙ্গে কথা বলার সাহস আমি করে উঠতে পারিনি। সেদিনকে যখন তুমি আমাকে প্রায় ধরেই ফেলেছিলে, আমি সত্যিই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম, কারণ এর আগে আমি কখনো কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করিনি অথবা দেখা করিনি। এটাই প্রথম, এবং তুমিই প্রথম আমার মানুষ বন্ধু, যার সঙ্গে কিনা আমার এতখানি সখ্যতা হয়েছে। কিন্তু আমরা একে অন্যকে চিনতাম না। আমি তোমাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখি, কিন্তু সাহস করে উঠতে পারি না তোমার সঙ্গে কথা বলার জন্য। সেদিনকে তুমি যখন আমাকে খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের মধ্যে গিয়েছিলে না, তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছিলাম তুমি কিভাবে আমাকে খুঁজছো। আমাকেই যেন ওই পুরো জঙ্গল ভরে খুঁজে বেড়াচ্ছ। তারপর দেখলাম তুমি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছ। আমি ভেবেছিলাম যদি একটু সন্ধ্যা হওয়ার পর তুমি সত্যি সত্যি পথ না খুঁজে পাও, তাহলে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি আক্রমণ হও ওই শিয়ালের দ্বারা, যে শিয়ালগুলো তোমাকে আক্রমণ করে। সত্যি সেদিনকে ওই শিয়ালগুলোর সঙ্গে আমি আমার নিজের জীবন বাজি রেখে লড়েছিলাম, কারণ ওরা খুবই হিংস্র ছিল, আমাকে দেখে পর্যন্ত ভয় পাচ্ছিল না। আর আমি তোমাকে কিভাবে দেখা দিব সেটা নিয়ে আমি শঙ্কিত ছিলাম। তুমি নিজে সেখানে প্রায় একদম অচেতন হয়ে পড়েছিল ভয়ে। তারপর আমি তোমাকে তোমার ওই বকরি পর্যন্ত দিয়ে আসলাম। আমি আর ওইদিকে যাওয়ার সাহস করতে পারিনি। এরপর দেখলাম তুমি আর আসছো না। আমার মনটা খুব খারাপ হলো। আমি মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি, এবং এখানে যখন তোমাকে সেদিনকে প্রথম দেখলাম, আমার সত্যি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে অনেক ইচ্ছে হয়েছিল। তোমাকে বেশ ভালো লেগেছিল, তবে তোমার সঙ্গে সেদিনকে আর কথা বলতে পারিনি, কারণ তুমি তো আমার সঙ্গে কথা বলছিলে না। আমি ভয়ও পেয়েছিলাম। আর আজকে আমি সত্যি সত্যি সাহস করে তোমার সামনে কিসের জন্য আসলাম, কারণ তুমি ভয় পেয়ে একেবারের জন্য এখান থেকে চলে গিয়েছো। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এই জন্য গতকাল আমি তোমার স্বপ্নে গিয়েছিলাম এবং তোমাকে আমি এখানে আসার জন্য বলেছি। তোমাকে আসার জন্য ধন্যবাদ আলামিন। তুমি কি আমার বন্ধু হবে আলামিন? মেয়েটি এত চমৎকার এবং এত সুন্দর করে কথা বলে, তার কণ্ঠস্বরও এত মায়াবী যে আমি কিছুক্ষণের জন্য একদম নিঃশব্দ হয়ে গেলাম। আমি তখন বললাম,
যে তুমি কি সত্যি একটা অন্য কোনো জগতের কেউ? মেয়েটি তখন বলল, হ্যাঁ, আমি একটা পরী এবং আমি জিন জগতের মেয়ে। এই কথা শুনে তখন আমি কিছুটা হলেও ভড়কে গেলাম। আমি তখন ওকে বললাম, তোমার নাম কি? সে তখন তার নাম আমাকে বলল। তার নাম শুনে আমি বললাম, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। সে বলল কি যে আমাদের ওইখানকার সমস্ত জিনেদের নাম এরকমই হয়। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে আমি তোমাকে পরী বলে ডাকবো, ঠিক আছে? তাই বলে ও আমার দিকে ওর হাতটা বাড়িয়ে দিল। ওর সেই সুন্দর নরম এবং মোলায়েম হাত, যে হাতে হয়তো কোনোদিন কাজের ছোঁয়াও পড়েনি, সেই হাত আমি স্পর্শ করলাম। আমি একজন সাধারণ রাখাল বালক, আমার হাতের স্পর্শ আর তার হাতের স্পর্শ তো এক নয়। সে আমাকে বলল, তোমার এই মেহনতি হাত আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি তখন বলে উঠলাম, তুমি তো খুব সুন্দর হাতের অধিকারী। তখন পরিমেয়েটি বলল, আমরা সকলে এরকমই হই, আমরা দেখতে খুব সুন্দর হই। আচ্ছা আলামিন, কালকে থেকে কি তুমি এখানে আসবে? আমি তোমাকে খুব বেশি মিস করব, কারণ এখানে আসলে সত্যি আমার তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করে, তোমার সঙ্গে বসে গল্প করতে ইচ্ছে করে, কিন্তু ওই যে সাহস করে উঠতে পারিনি, যে এতদিন তোমার সঙ্গে কথা বলতে পারিনি। যে আমি তখন খুশি হয়ে গেলাম, বললাম, হ্যাঁ, আমি কালকে অবশ্যই আসব। পরিমেয়েটি তখন খুব খুশি হয়ে গেল। ওই মুহূর্তে পরিমেয়েটি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে বাড়িতে ফিরে যাও, সন্ধ্যা নেমে এসেছে, তুমি বাড়িতে যাও, চোখটা বন্ধ করো, আমি তোমাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে আসছি। আমি তখন আর একটা কথাও বললাম না, আমি চোখটা বন্ধ করে ফেললাম। খানিকক্ষণের জন্য আমি চোখ খুলে দেখলাম আমি আমার নিজের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছি। আমার বকরিগুলোকে ততক্ষণে দাদি বাড়িতে নিয়ে যাচ্ছে, গেট দিয়ে সবে মাত্র ঢুকছে। দাদির দিকে আমি তাকিয়ে বললাম, দাদি, এখন আসছো তুমি? দাদি আরো বেশি অবাক হয়ে গেল, বলল, তুই না কোথায় যাস, এত তাড়াতাড়ি যে চলে আসলি? আমি বললাম, দাদি, যেখানে গিয়েছিলাম সেই সমস্যার সমাধান হয়েছে এবং আমি সেই রহস্য ভেদ করতে পেরেছি। দাদি কিছু বুঝতে পারল না, আমার দিকে সে টিপি টিপি করে তাকালো। আমি বললাম যে, আচ্ছা চলো, ভিতরে চলো। ওদিনকে আমি খুব খুশি ছিলাম, আমি এত আনন্দিত ছিলাম যে বলে বোঝাতে পারবো না। রাত্রেবেলা আমার ঠিকঠাক মতো ঘুম হলো না। মেয়েটা এত সুন্দরী ছিল, তার দিকে তাকিয়ে যেন আমার চোখ একদম আসমানে উঠে যাচ্ছিল। সে একটা পরী, একটা পরী আমাকে দেখা দিয়েছে। এর থেকে ভালো এবং খুশির সংবাদ কি বা হতে পারে? পরের দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, যদিও রাতের বেলা খুব ভালো ঘুম হয়নি। আমি তড়িঘড়ি করে ছাগলগুলোকে নিয়ে খুব দ্রুত বেরিয়ে পড়লাম সেদিকটার দিকে। আজকে ওদিকটা যাব। দাদি সকালে বলল, কি রে, কই যাচ্ছিস? দুধগুলো হাটে দিয়ে আসলি না? আমি বললাম, দাদি তুমি যাও, আমি পারবো না, আমার কাজ আছে। তাই বলে ছাগলগুলোকে নিয়ে আমি খুব দ্রুত সেই জঙ্গলের প্রান্তে চলে গেলাম। সেখানে গিয়ে ছাগলগুলো খুঁটো বেঁধে আমি সবে মাত্র সেই গাছটার তলায় বসেছি। আমি মুখ দিয়ে খুব সুন্দর শীষ বাজাতে পারতাম। আমি তখন শীষ বাজাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে সেই পরিমেয়েটি আমার কাছে এসে উপস্থিত হলো এবং বলল, তুমি কেমন আছো আলামিন? আমি বললাম, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। জানো, কালকে রাত্রে আমি একদমই ঘুমাতে পারিনি। আজকে তোমার সঙ্গে এসে গল্প করব, কি গল্প করব সেটা নিয়েই আমি চিন্তা করছিলাম। পরিমেয়েটি তখন বলল, তাই বুঝি? সত্যি, তুমি সত্যি আমার খুব ভালো একজন বন্ধু। আমার কথা কত চিন্তা করো, আমার কথা চিন্তা করে তুমি কালকে রাত ঘুমোনি পর্যন্ত। আমি বললাম, হ্যাঁ। পরীটা তখন আমার দিকে তাকিয়ে হাসলো। সে আমার পাশে বসে আছে, বসে আমাকে বলল, তুমি খুব সুন্দর বাঁশি বাজাতে পারো, এই পাতার বাঁশি তুমি বানানো শিখলে কিভাবে? আমি তখন তাকে দেখালাম যে কিভাবে পাতার বাঁশি বাজাতে হয়। সে সেই বাঁশিটাতে ফু দিল, খুব সুন্দর বাজনা বাজলো। সে খুব খুশি হয়ে হাসিতে একদম ফেটে পড়ল। পরিমেয়েটার হাসি এত চমৎকার যে তার দিকে চেয়ে আমি যেন সত্যি একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সে এত সুন্দর করে হাসছিল, তার দাঁতগুলো যেন একদম মুক্তার মতো। হঠাৎ করে সে আমার দিকে তাকালো, বলল, কি দেখছো? আমি বললাম, তোমার হাসি, এত সুন্দর করে কেউ হাসতে পারে? এরপর আমি এবং ও মজা এবং খুনসুটি করতে লাগলাম। দুজনে মিলে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গল্প করতে লাগলাম। প্রতিদিন আমাদের সেখানে এত আনন্দে কাটত, আসলে বলে বোঝানো সম্ভব নয়। আমি খুব ভোর ভোর সেখানে পৌঁছে যেতাম। ওই মুহূর্তে ওইখানে সেই মেয়েটি আসতো। পরিমেয়েটি এসে আমাকে বলতো, এত তাড়াতাড়ি আসলে? তোমার জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আমি বললাম, আচ্ছা তোমাদের জগৎ কোথায় পড়ি? সে তখন বলল, আমাদের জগৎ এই দিকে। আমি এখানে আসি মাঝে মধ্যে ঘুরতে, তবে এখন তোমার জন্য প্রতিনিয়তই আসা হচ্ছে। সত্যি এখানে আসলে আমার কাছে খুব ভালো লাগে। তোমার মতো একজন ভালো বন্ধুর সঙ্গ পেয়ে আমার জীবনটার জন্য এক অন্যরকম পরিপূর্ণতায় ভরে গিয়েছে। আমি সত্যি অন্যরকম হয়ে গিয়েছি। আমি বললাম, কেমন? ও বলল কি যে, এই যে সবসময় আনন্দে থাকছি। জানো আলামিন, আমার পরিবারে আমাকে আসলে কেউ পাত্তা দেয় না, মানে কেউ সময় দেয় না। আমি আমার নিজের মতো করেই ঘুরে বেড়াই।
আমার আব্বা হুজুর তার সকল সন্তান এবং সকল স্ত্রীদেরকে রাজ্য নিয়ে ব্যস্ত, আর আমি দেখো সকলকে বলি যে আমাকে একটু সময় দাও, আমার কোনো বন্ধু বান্ধব নেই, পরির জগতে আমার সঙ্গে কেউ মিশতে চায় না, আমাকে কেউই ভালোবাসে না। আমি বললাম, কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার খুব ভালো বন্ধু। ওই মুহূর্তে তখন সে আমাকে বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, এখানে মিথ্যার কি আছে, তুমি সত্যিই খুব ভালো একটা মায়াবী মেয়ে, এবং তোমাকে দেখলে যে কেউ পছন্দ করবে। তুমি আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বান্ধবী, সে তো তোমাকে ভালোবাসাই চায়। ও তখন বললো, উফ, এরকম ভালোবাসা না, তুমি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো? আমি বললাম, ভালোবাসার মিনিং কি আমি জানি না, তবে তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে সময় কাটাতে আমার কাছে খুব ভালো লাগে। ও তখন খুব খুশি হয়ে গেল। সত্যিকার অর্থে ভালোবাসা যেটা বলে, তখনও কিন্তু আমি তার প্রেমে পড়িনি আর কি। প্রেম ভালোবাসা বলতে যে জিনিসটা বোঝায় প্রেমিক প্রেমিকার, তখনও ওরকম কোনো ফিলিংস ওর জন্য আমার মনের মধ্যে গ্রো করেনি। তবে ওকে ছাড়া আমার ভালো লাগতো না, কেন জন্য সবসময় ওর সঙ্গেই থাকতে ইচ্ছে করতো এবং ওর সঙ্গে গল্প করতে ইচ্ছে করতো। আমরা দুজন প্রত্যেক দিন ও দুপুরবেলা খাবার নিয়ে আসতো আমার জন্য। কিছুক্ষণ গল্প করে ও চলে যেত। চলে যাওয়ার পর ও দুপুরের আগ মুহূর্তে যখন আমার ক্ষুধা লাগতো, তখন ও খাবার নিয়ে আসতো এবং ওইখানে খুব সুন্দর একটা মাদুর বিছাতো। মাদুরটাও হয়তো ওদের জগৎ থেকে নিয়ে আসা। ও সেই মাদুরটা বিছিয়ে সেখানে খাবারগুলো বের করতো এবং খুব মজাদার মজাদার খাবার আমার জন্য নিয়ে আসতো। সেগুলো এত সুস্বাদু এবং এত অন্যরকম ছিল যে সেই খাবারগুলো খেয়ে আমি তৃপ্ত হতাম। একদিন আমার খুব মন খারাপ হলো। আমি তখন মন খারাপ করে বসে আছি। পরিমেয়েটি তখন আমাকে বলল, কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমি তখন তাকে বললাম, এই যে প্রত্যেকদিন আমি ভালো ভালো খাবার খাই, কিন্তু আমার দাদিজানের জন্য আমি ভালো খাবার নিয়ে যেতে পারি না। এটা আসলে আমার খুব খারাপ লাগে। দাদিজানকে রেখে আমি নিয়মিত খাই। ওই মুহূর্তে তখন বলল, বোকা, এরকম কথা? আমি তোমার দাদিজানের জন্য কালকে থেকে খাবার দিয়ে দিব, ঠিক আছে? তুমি মন খারাপ করো না। আমি বললাম, সত্যি? আমি কতটা বোকা ছিলাম সেই বয়সে। ও তখন বলল, হ্যাঁ সত্যি। তারপরের দিন থেকে ও সত্যি আমার জন্য দাদিজানের জন্য খাবার দিতে লাগলেন। আমি প্রত্যেকদিন দাদিজানের জন্য রাত্রেবেলা খাবার নিয়ে যেতাম এবং দাদিজান বলতো, খাবারগুলো কোত্থেকে নিয়ে আসিস? আমি বললাম, এক জায়গায় কাজ পেয়েছি, সেখানে আসলে আমি কাজ করি এবং ছাগলগুলোকে চড়িয়ে ওইখানে রেখে কাজ করতে যাই। তারপর সেখান থেকে ওরা আমাকে প্রত্যেকদিন খাবার দিয়ে দেয়। দাদিজান তখন বললো, বাটি সহকারে দিয়ে দেয়? আমি বললাম, হ্যাঁ, এই গ্লাস এবং বাটি সহকারে দিয়ে দেয়। গ্লাস এবং বাটিগুলো কি পদার্থ দিয়ে তৈরি তা আমি জানি না, তবে আমাদের ঘরে এই গ্লাস এবং বাটির সংখ্যা এত হয়ে গিয়েছিল যে কয়েক মাসের মধ্যেই সেগুলো বিক্রি করে আরও নতুন বাটিকুটি কেনার মতো হয়ে যাবে। ঘরে পুরো ভরে গিয়েছিল। আমি তখন ওকে বললাম, আমি প্রত্যেক দিন বাটিকুটি নিয়ে আসবো বাসে থেকে আমার দাদির জন্য নিয়ে যাওয়ার জন্য, তুমি এগুলো নিয়ে যাবে আর ওইগুলো আমি নিয়ে যাব। ওরকম বললো, আচ্ছা ঠিক আছে। এরকম করে আমাদের দিন খুব সুন্দরভাবে কাটতে লাগলো। এত আনন্দ এবং মজার দিন আমি আমার জীবনে কখনো কাটাইনি। দেখতে দেখতে বছর গড়িয়ে গেল। বছরের মাঝখানে আমরা প্রতিনিয়ত ওইখানে বসে গল্প করতাম। প্রত্যেক দিন যে দেখা হতো এমন না, আমি প্রায় দিন ওর সঙ্গে ওইখানে দেখা করতে যেতাম, ওর সঙ্গে গল্প করতাম। দেখতে দেখতে আমার 12টা বকরি প্রায় 30টায় রূপান্তর হয়ে গেল এই 1 বছরের মধ্যে। আমি যেদিন থেকে ওই পরিমেয়েটার সঙ্গে কথা বলা শুরু করেছি অথবা যোগাযোগ স্থাপন করা শুরু করেছি, সেদিন থেকেই আমার বকরিতে দুধ বেশি দিতে শুরু করলো, বকরিতে ছানা বেশি দিতে শুরু করলো। এর আগে একসঙ্গে কখনোই 5টা ছানার জন্ম দেয়নি আমার কোনো বকরি, তবে এবার একসঙ্গে 5টা ছানার জন্ম দিল এবং সববারে 4টা করে ছানা জন্ম দিত এবং প্রত্যেকটা ছানাই হতো সব থেকে দামি যে ছানা ছিল সেই দামি ছানাগুলো, এবং এইগুলো বিক্রি করে আমি আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠতে লাগলাম। সত্যি এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতখানি ভালো লাগতো। ও আমাকে সবসময় একটা কথা বলতো যে, সত্যিকার অর্থেই তুমি আমাকে ভালোবাসো। এই ভালোবাসাটা আমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি বা উপলব্ধি করতে পারিনি যতক্ষণ না পর্যন্ত ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। একদিনকার কথা, এর মাঝখানে আমি ততদিনে বেশ ভালোই স্বাবলম্বী হয়ে উঠেছি। আমরা দুজন খুব ভালো বন্ধু, ওর সঙ্গে প্রায়ই আমার দেখা হয়। তবে আমি যে ওর প্রেমে সত্যিকার অর্থে পড়েছি সেদিনকে আমি বুঝতে পারি। আমি ওর সঙ্গে দেখা করে সেদিনকে বাড়িতে ফিরবো। ও তখন আমাকে বলল যে, আলামিন, আমাকে তো কিছুদিনের জন্য চলে যেতে হবে, আমি তোমার সঙ্গে কিছুদিন দেখা করতে পারবো না। আমি হয়তো ভাবলাম ও ওই যে 4-5 দিন 6 দিন পরে আসে, হয়তো সেরকম কোনো কিছু একটা হবে। ও সেটা বলে সেখান থেকে চলে গেল এবং বলল, আমি আবার আসবো। ও 4-5 দিন পর 3-4 দিন পর আসতো। তো হঠাৎ করে ও ওইটা বলে আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি আমার বাড়িতে ফিরে আসলাম। ততদিনে আমি বেশ স্বাবলম্বী হয়ে উঠেছি।
দুধ বিক্রি করে, বকরি বিক্রি করে বেশ ভালো টাকা পয়সার মালিকও হয়ে উঠেছি। আমার ঘরের ভাঙা যে ছাপড়া ছিল সেটাকে আমি পাকা ঘরে রূপান্তর করেছি। এগুলো আশেপাশের মানুষজন দেখে এবং তারা আমার উপর বেশ হিংসাত্মক মনোভাব করত এবং সত্যি বেশ হিংসা করত। আমি সত্যি তাদের হিংসাকে গুরুত্ব দিতাম না, তবে এটা করার ফলে বা আমার কাছে কিছু অর্থবিত্ত আসার ফলে সমাজে আমার সম্মানের পরিমাণ খানিকটা বেড়েছিল, যেটা কিনা আমার জন্য বেশ ভালো একটা বিষয় ছিল। হঠাৎ করেই ও প্রায় 10-15 দিন ধরে আসছে না। ও আমাকে বলছিল যে ও হয়তো কিছুদিন আসবে না, কিন্তু সেই কিছুদিন কিসের এবং কেন আসবে না সেটাই আমি ওকে জিজ্ঞেস করার আগে সে চলে গিয়েছিল। দেখতে দেখতে মাঝখানে 1.5 মাস সময় কেটে গেল এবং আমি তখন উপলব্ধি করতে পারলাম যে একজনকে কতখানি মিস করলে তাকে আসলে ভালোবাসি ফেলা যায়। আমি ঠিক ততখানি তাকে মিস করছিলাম এবং সবসময় আমি তাকে আমার আশেপাশে পাওয়ার জন্য কি যে ছটফট করছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। ওদিনকে বিকেলবেলা আমার দাদি দুধ দুহিয়ে দিয়ে বলল বাজারে গিয়ে বিক্রি করে দেয়। আমি প্রতিদিনই বিকেলবেলা বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসতাম। সেদিনও দুধ বিক্রি করার উদ্দেশ্যে আমি বাজারে গিয়েছিলাম এবং বাজার থেকে ফিরছিলাম। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত্রি নেমে এসেছে। আমাদের গ্রামের সেই নীরব রাস্তা ধরে বাড়িতে ফিরছি। ঠিক সেই মুহূর্তে আমার নাকে ভেসে আসলো এক মায়াবী ঘ্রাণ, যে ঘ্রাণটা আমাকে আকৃষ্ট করলো এবং আমি বুঝতে পারলাম এটা সেই পরিমিত শরীরের ঘ্রাণ, যে কিনা আমার আশেপাশে থাকলে সবসময় আমি এই ঘ্রাণটা টের পেতাম। আমি তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। আমি বললাম, পরি, তুমি কি এসেছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি আমার জীবনের অনেক বড় একটা অংশ। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। ঠিক সেই মুহূর্তে পরিমেয়টা আমার সামনে এসে উপস্থিত হলো এবং তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। সে তখন আমাকে বলল, আলামিন, তুমি কি সত্যি সত্যি আমাকে একদম আক্ষরিক অর্থে ভালোবাসো, যেমনি ভালোবাসা যায়? আমি তখন বললাম যে আমি তোমাকে সত্যিই হয়তো ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক বিন্দুও চলে না। এই 1.5 মাস আমি তোমাকে ছাড়া যেন গলাকাটা মুরগির মতো ছটফট করেছি। এই অনুভূতির নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ওই মুহূর্তে একটা অদৃশ্য ছায়া আমাকে জড়িয়ে ধরল এবং সেই ছায়াটা ছিল সেই পরি মেয়েটির। তারপর আমি বললাম যে তুমি কই, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। ও তখন বলল, আমাকে তো তুমি অনুভব করতে পারছো তাই না? তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো। আমি এটাই চেয়েছিলাম যে তুমি এই সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো এবং সেই ভালোবাসার অনুভূতিটুকু তোমার মনের মধ্যে আমি তৈরি করতে পেরেছি। আমি তখন পরিটাকে বললাম, একে কি ভালোবাসা বলে? এর আগে আমি কাউকে ভালোবাসিনি। পরি মেয়েটি তখন বলল, হ্যাঁ, এবং আমি শুরুতেই তোমাকে দেখে পছন্দ করে ফেলেছিলাম। তারপর থেকেই আমার তোমার প্রতি মন এসে যায়। এরপর একটু একটু করে তোমার সঙ্গে আমি থেকেছি, তোমার সঙ্গে মিশেছি, তোমাকে আমার ভালোবাসাটা উপলব্ধি করাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি সেটা হয়তো বোঝোনি। সবসময় বলেছো তুমি আমার খুব ভালো বন্ধু, তবে ভালোবাসা কি হয় সেটা তোমার মনের মধ্যেও ছিল, তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। এজন্যই তোমাকে এই পদ্ধতিতে আমার বোঝাতে হলো। আমি তখন ওকে জড়িয়ে ধরে বললাম, আর কখনোই আমাকে ছেড়ে যেও না। পরিমেয়টি তখন আমাকে বলল, না, কখনোই তোমাকে আমি ছেড়ে যাব না। আমি সবসময় তোমাকে আমার মাঝারে জড়িয়ে ধরে রাখবো। সেদিনকে ও আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত এসেছিল। তারপর আমাকে বলেছিল, তুমি থাকো, আমি তাহলে যাই। প্রত্যেক দিন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আজকে রাতের বেলা আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তোমাকে আর ওই জঙ্গলের মধ্যে যেতে হবে না। তোমাকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম, কোথায়? ও তখন বলল, তুমি চলো আমার সঙ্গে। ও গভীর রাতে আমার বাসায় আসলো। আসার পর আমি দেখতে পেলাম আমার ঘরের ছাদটা আচমকা খুলে গেল এবং তার মধ্যে দিয়ে ও নিচে নেমে আসলো। তারপর আমার হাত ধরে আমাকে আসমানের উপর উঠিয়ে নিয়ে গেল এবং অনেকটা পথ যাওয়ার পর আমি দেখতে পেলাম স্বচ্ছ এক দিঘি। সেই দিঘির মাঝখানে একটি নৌকা। ওইখানে আমি এবং ও বসে আছি। আমি বুঝতে পারলাম না এই দিঘির মাঝখানে আমি এবং ও কিভাবে আসলাম। ও আমাকে আমার কাছে এসে আমার কোলের ভিতরে বসলো এবং বলল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাকে ভালোবাসবে তাকে নিয়ে আমি এই দিঘির মধ্যে নৌকা চালাবো। এটা আমাদের জগৎ এবং আমরা এখানে বসবাস করি। এই জগতে আমি এবং তুমি ছাড়া এখন আর কেউ নেই, সকলেই ঘুমন্ত অবস্থায়, সকল জিনেরা। আমি তোমাকে বলেছিলাম না, আমার জীবনে আসলে ওরকম গুরুত্বপূর্ণ কেউ নেই, আমাকে কেউ গুরুত্ব দেয় না। আমি তোমারই একমাত্র বন্ধু, তোমারই একমাত্র প্রেমিক এবং তোমারই একমাত্র সমস্ত কিছু। ও তখন আমাকে এই কথা বললো আর কি। আমি তখন বললাম যে সত্যি, আমিও তোমার একই এবং তুমি আমার একমাত্র প্রেমিকা। ও তখন আমাকে জড়িয়ে ধরলো এবং চাঁদের সেই আলোতে আমরা একে অন্যকে আলিঙ্গন করলাম এবং একে অন্যকে চুম্বন করলাম। সেদিনকার সেই অনুভূতি আর আজকের সেই অনুভূতি একই রকম।
আজ পর্যন্ত আমরা একত্রে একই জায়গায় সেই অঞ্চলে বসবাস করি, যে অঞ্চলে আমাদের প্রথম সূত্রপাত হয়েছিল দেখাশোনার এবং একে একে আমাদের প্রেমে পড়ার। অনেক বছর আগে আমার দাদি মারা গিয়েছে এবং ওই পরিমেয়েটির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি এখনও সেই বাড়িতে থাকি, সেই রহস্যে ঘেরা পাহাড়ের প্রান্তে, একদম গ্রামের শেষ প্রান্তে একলা একটি বাড়ি, এবং সেই বাড়িতে আমি এবং আমার সেই পরীর স্ত্রীর একসঙ্গে বসবাস। আমরা একত্রে বসবাস করি। পরীটা রোজ রাতে আকাশ থেকে নেমে আসে আমার কাছে এবং রাতভর আমরা গল্প করি। আমরা একে অন্যের সঙ্গে ভালোবাসায় মত্ত থাকি। এই ভালোবাসা একে আমরা সত্যি এরকমভাবে আজীবন একসঙ্গে ভালোবেসে যেতে চাই। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।